চলুন আজকে আমরা একটা বেশ অন্যরকম টেক্সট নিয়ে কথা বলি। এই টেক্সটটা শেখ মুজিবুর রহমানকে এক সম্পূর্ণ নতুন আঙ্গিকে তুলে ধরেছে। এখানে তার নেতৃত্বকে বলা হয়েছে একটা দার্শনিক শক্তি, এমনকি রূপক অর্থে সুপার পাওয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। তো আর দেরি না করে চলুন এর গভীরে প্রবেশ করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন টেক্সটার একেবারে মায়ের প্রশ্নটা দেখি। আচ্ছা, একজন রাজনৈতিক নেতার কি সত্যি সুপার পাওয়ার বা কোনো অতিপ্রাকৃত ক্ষমতা থাকতে পারে? এই প্রশ্নটা একটু উস্কানিমূলক, তাই না? আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার ভিত্তি তৈরি করে দিচ্ছে, যা আমাদের গতানুগতিক বিশ্লেষণের বাইরে নিয়ে যাবে। তো এই টেক্সটের প্রথম যে থিমটা, সেটা হলো জনগণের সাথে একজন নেতার যে গভীর যোগাযোগ, সেটাই তাকে এক ধরনের অতিপ্রাকৃত ক্ষমতা দেয়। আর এই টেক্সটটা দুটো বিশেষ ক্ষমতার কথা বলছে, একটা হলো টেলিপ্যাথি আর অন্যটা প্রিকগনিশন। এখন এই দুটো শব্দ, টেলিপ্যাথি আর প্রিকগনিশন, এগুলো আসলে কি? দেখুন, টেক্সটটা বলছে টেলিপ্যাথি হলো কোনো রকম ইন্দ্রিয় ব্যবহার না করে মানুষের চিন্তা বা ভাবনা বুঝে ফেলার ক্ষমতা, আর প্রিকগনিশন ওটা হলো কোনো ঘটনা ঘটার আগেই সেটা জেনে ফেলার ক্ষমতা। লেখক আসলে এই দুটো কনসেপ্ট ব্যবহার করেছেন এটা বোঝাতে যে একজন নেতার সাথে তার জনগণের সংযোগ কতটা গভীর হতে পারে। এখানে লেখক লিডারদেরকে একেবারে দুটো আলাদা ভাগে ভাগ করে ফেলেছেন। একদিকে আছেন তারা যাদের জনগণের সাথে ছিল একরকম টেলিপ্যাথিক কানেকশন, যেমন বঙ্গবন্ধু, গান্ধী কিংবা ফিদেল কাস্ত্রো। আর অন্যদিকে আছেন তারা যারা শাসন করেছেন গায়ের জোরে বা ফোর্স দিয়ে, যেমন হিটলার, মুসোলিনি বা ইয়াহিয়া খান। এই বিভাজনটা আসলে জনগণের সাথে সংযোগ বনাম জোর করে শাসন, এই দুই ধারণার পার্থক্যটাকেই তুলে ধরে। আচ্ছা, এবার আসা যাক আরেকটা ইন্টারেস্টিং দিকে। এই টেক্সটটা বঙ্গবন্ধুকে শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবেই দেখছে না, বরং তাকে তুলনা করছে প্রাচীন গ্রিক দার্শনিকদের সঙ্গে, আর জন্ম দিচ্ছে মুজিববাদ নামে একটা নতুন দর্শনের ধারণার। দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ অবাক করার মতো। লেখক এখানে বঙ্গবন্ধুর তুলনা করছেন কাদের সাথে? সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটোর মতো সব দার্শনিকদের সঙ্গে। লেখকের মতে বঙ্গবন্ধুর চিন্তার গভীরতা নাকি ছিল ওই মহান দার্শনিকদের মতোই। আর মুজিববাদ? টেক্সটটা বলছে এটা একটা রাজনৈতিক দর্শন, মানে ঠিক যেভাবে প্লেটো তার একাডেমিয়া দিয়ে পুরো দুনিয়াকে একটা নতুন দিশা দেখাতে চেয়েছিলেন, লেখকের মতে মুজিববাদ দিয়ে বঙ্গবন্ধুর ঠিক তেমনই কিছু একটা করতে চেয়েছিলেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর একটা বিখ্যাত কথা আছে না, জহুরি চেনে জহর। টেক্সটটা এই উক্তিটা ব্যবহার করেছে এটা বোঝানোর জন্য যে বঙ্গবন্ধুর মধ্যে যে অসাধারণ সম্ভাবনা লুকিয়েছিল সেটা অনেক আগেই বড় বড় নেতারা ঠিকই ধরে ফেলেছিলেন। সোহরাওয়ার্দীর মতো অভিজ্ঞ চোখ তরুণ মুজিবের মধ্যেই সে রত্নটা দেখতে পেয়েছিল। এখন আমরা যে উপমাটার কথা বলবো সেটা সম্ভবত এই টেক্সটের সবচেয়ে অদ্ভুত আর চমকপ্রদ অংশ। এখানে রাজনৈতিক সহনশীলতাকে তুলনা করা হয়েছে এক ধরনের অতি প্রাকৃতিক টিকে থাকার ক্ষমতার সাথে, আর সেটাও একটা বিশেষ প্রাণীর মাধ্যমে। শুধু সংখ্যাটা খেয়াল করুন, 408। সিউরোস্করপিয়ন বা ছদ্মবিছে নামে এক ধরনের কাকড়া নাকি 408 ঘণ্টা, হ্যাঁ ঠিকই শুনছেন, 408 ঘণ্টা শ্বাস না নিয়েও বেঁচে থাকতে পারে। ভাবা যায় কি অবিশ্বাস্য একটা ক্ষমতা টিকে থাকার। আর ঠিক এর পরেই লেখক নিয়ে আসছেন আরেকটা সংখ্যা, 14। বঙ্গবন্ধুর জেল জীবনে কাটানো প্রায় 14টা বছর, মানে একটা প্রাণীর অবিশ্বাস্য টিকে থাকার ক্ষমতার সাথে একজন নেতার রাজনৈতিক সহনশীলতার তুলনা। দারুণ না ব্যাপারটা? দুটোই যেন চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার অসাধারণ ক্ষমতার প্রতীক। আর এই যে টিকে থাকার ক্ষমতা, লেখকের মতে এটা শুধু দেশেই থেমে থাকেনি, এর প্রভাব নাকি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। টেক্সটটা দাবি করছে নেলসন ম্যান্ডেলার মতো নেতাও নাকি বঙ্গবন্ধুর এই সংগ্রাম থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। এতক্ষণ তো আমরা ছিলাম পৃথিবী নিয়ে, মানে রাজনীতি, দর্শন, এসব নিয়ে। এবার লেখক আমাদের নিয়ে যাচ্ছেন একেবারে মহাবিশ্বের দিকে। হ্যাঁ, বঙ্গবন্ধুকে এখানে তুলনা করা হয়েছে মহাজাগতিক আর পৌরাণিক শক্তির সঙ্গে। এই মহাজাগতিক উপমাটা বুঝতে হলে প্রথমে এই বিষয়টা দেখা যাক।
টেক্সটটা বলছে, আমরা জানি যে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি যা আমরা দেখতে পাই না সেটাই নাকি পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। তো লেখকের যুক্তি হল ঠিক একইভাবে বঙ্গবন্ধুও ছিলেন সেই রকম এক চালিকা শক্তির মতো, যিনি ৭.৫ কোটি বাঙালির ভাগ্যকে নিয়ন্ত্রণ করতেন। তিনি ছিলেন যেন জাতির জন্য এক মৌলিক শক্তি, যিনি দেশের গতিপথ ঠিক করে দিয়েছিলেন। তুলনাটা কিন্তু এখানেই শেষ না। লেখক বঙ্গবন্ধুকে একই কাতারে দাঁড় করিয়েছেন গ্রিক বীর হারকিউলিস, অ্যাকিলেস, এমনকি আমাদের সবার চেনা স্পাইডারম্যান আর সুপারম্যানের সাথেও, মানে তাকে প্রায় একজন পৌরাণিক হিরো বানিয়ে ফেলা হয়েছে। তো সবকিছুর শেষে এই টেক্সটটি বঙ্গবন্ধুকে নিয়ে কী সিদ্ধান্তে পৌঁছালো? চলুন আলোচনার এই শেষ পর্যায়ে আমরা উৎসটির সেই চূড়ান্ত মূল্যায়নের দিকেই নজর দিই, যেখানে ইতিহাসে তার স্থানকে এক কথায় বলা হয়েছে অপূরণীয়। এই একটা লাইনে হয়তো পুরো টেক্সটার সারমর্ম বলা আছে। শত শত বছর নয়, হাজার হাজার বছরে একজন বঙ্গবন্ধুর জন্ম হয়। এই কথাটা দিয়ে তার ঐতিহাসিক গুরুত্বকে এক বিশাল প্রেক্ষাপটে স্থাপন করা হয়েছে। আর তাই লেখকের শেষ কথাটা বেশ মর্মান্তিক। তিনি বলছেন, ৭৫-এর সেই ট্র্যাজেডিতে বাঙালি শুধু একজন নেতাকেই হারায়নি, তারা আসলে নিজেদের ভবিষ্যৎকেই হত্যা করেছিল। এই পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একজন ঐতিহাসিক চরিত্র আর তাকে ঘিরে তৈরি হওয়া যে বিশাল মিথ বা কিংবদন্তি, এই দুটোকে আমরা আলাদা করব কিভাবে? ইতিহাস, স্মৃতি আর এই মিথ তৈরির প্রক্রিয়া, এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে, তাই না?